ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? এই অশিক্ষিতদের যদি বাংলাদেশের মাথায় আপনারা বসিয়ে ভাবেন যে দারুণ হলো দারুণ হলো দারুণ হলো, আপনারা সোনার বাংলাদেশ পেলেন। নো স্যার। মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করুন বাংলাদেশিদের হয়ে। আমাকে বহু বাংলাদেশি ফোন করে, বাংলাদেশের বহু মানুষ রিপাবলিক বাংলাকে চিঠি পাঠায়, মেল করে। আজ তাদের হয়ে মোহাম্মদ ইউনূসকে, আমি জানি মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয়। আমি সমব্যথী সেই সমস্ত সাংবাদিকদের সাথে যাদেরকে আসলে গলা চিপে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। আজ আমি বাংলাদেশের মানুষের হয়ে মোহাম্মদ ইউনূসের কাছে জবাব চাইছি। আজ জবাব চায় ওপার বাংলার মানুষ। মোহাম্মদ ইউনূস জবাব দিন। বাংলাদেশিরা জবাব চায় রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে? মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ খেতে উদযাপন করতে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই যেত, কেন সেখানকার ট্রাফিক এত কমে গেছে? সেখানের মানুষ কেন এখন যেতে ভয় পাচ্ছে? এবং মাওয়া ঘাট নিয়ে শুধু লাফালাফি করছি? দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন? কেন লাগবে? মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিক। মোহাম্মদ ইউনূস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে সমস্ত বাংলাদেশিদেরকে, বিদেশি সংস্থা কেন এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ? এটা প্রশ্ন করুন। মোহাম্মদ ইউনূস তো বড় বড় লেকচার মেরেছিলেন, মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন। এই যে আমেরিকার সাথে গলাগলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে, রাতে মাওয়া ঘাটে কেন যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিনসে? এর পরের প্রশ্নটা দেখুন, সেন্ট মার্টিনসে সবচেয়ে বড় প্রশ্ন, এটা আপনারা প্রশ্ন করুন। ধরুন ভারতীয়রা তারা আন্দামান নিকোবরেই যেতে পারে না, ভারতের ভারতীয়দেরকে বম্বে, মুম্বাই, দিল্লি বা হয়তো কলকাতা শহরে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন নিতে হয়। এটা কখনো হতে পারে? আপনারা মাথায় আপনাদের কি যা পাচ্ছে মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিচ্ছে আর আপনারা বুঝে যাচ্ছেন? আপনারা তো ইন্টেলিজেন্ট। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তো চালাক চতুর জানতাম, বোকার মতন কেন মোহাম্মদ ইউনূসের কথায় তারা লাফাচ্ছেন? মোহাম্মদ ইউনূস আমেরিকার দালালি করছেন বলে গোটা পৃথিবীর এক সংখ্যক মানুষ মনে করছে। দুঃখের বিষয়, কিছু মানুষ লাগাতার, আমি আবারও বলছি, কলকাতার যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তাদেরকে আমি এই ছবি দেখাতে চাই। আমি সেই সমস্ত উদারপন্থী মানুষদের দেখাতে চাই যারা শেষ নিঃশ্বাস অবধি বলবেন না 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 না, আমরা হিন্দুত্বের হয়ে, আমরা সনাতনীদের হয়ে লড়ব না। এটা করার মানে নাকি সাম্প্রদায়িক হয়ে যাওয়া। সাম্প্রদায়িকতা কোনটা? এই লাল তাগা খুলতে বলা, পুজো বন্ধ করে দেওয়া, বাচ্চা মেয়েগুলোকে বলা যে কাল থেকে তুমি হিজাব পরে আসবে, কোনটা সাম্প্রদায়িকতা আর কোনটা অসাম্প্রদায়িকতা? লাল তাগা আমি একবার দেখানোর চেষ্টা করবো, ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করবো। লাল তাগা পরে এই দিদি কি বলছেন একবার শুনবো। ভারত থেকে এসেছি, আমরা ভারত থেকে এসেছি, যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। এর মানে কি? হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি? মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোন মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন, পাহারার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলছি, গোটা পৃথিবীর যারা সনাতনীরা রয়েছেন তারা গর্জে উঠুন, কারণ এরকম এই দিদি যে হাতে লাল তাগা খুলতে বলা হয়েছে, ঠিক এরকম একটি ঘটনা যদি অন্য সম্প্রদায়ের কোনো মানুষের সাথে লেবাননে, সিরিয়ায়, আফগানিস্তানে, লন্ডনে, আমেরিকায়, ইটালিতে, জার্মানিতে যদি হতো,
তাহলে গোটা বিশ্ব হায় 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 একই হলো একই হলো একই হলো করতে শুরু করে দিত। ভারতে যদি সংখ্যালঘুদের সাথে এরকম কোনো ঘটনা ঘটতো, গোটা পৃথিবী বলতে শুরু করে দিত দেখো ভারতবর্ষ কি ভয়ঙ্কর খারাপ অবস্থা। আর বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের সাথে যে জিনিসটা হচ্ছে, হিন্দুদের জানমালের দাম নেই নাকি? হিন্দুদের কি প্রাণের দাম নেই? হিন্দুদের জীবন এত সস্তা? আবারও বলছি, বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে হিন্দুরা যে জনসংখ্যা তাদের ছিল সেটা ক্রমাগত কমছে। যে সংখ্যক হিন্দু এখনো আছে দয়া করে তাদের বাঁচান, তারা বিপদে পড়ছে। বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি। আবারও মনে করিয়ে দিচ্ছি, 1941 সালে হিন্দু বাঙালি ছিল 28%। তারা মনে করলো স্বাধীনতার পরে ওপার থেকে কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়ার দিকে চলে আসলে তারা নিরাপদ থাকবে। কিছু মানুষ তারা কনভার্ট হয়ে গেল, তাদের বাধ্য করা হলো কনভার্ট করতে। 28 থেকে 22%, 1951-এ 22% নেমে গেল, 6%। তাও মেনে নেওয়া যায়। চায়না যুদ্ধের সময় 1961 সালে 18.5%। তখন তো ওপার থেকে এপারে আসার কোনো ব্যাপার নেই। কিছু মানুষ এলো, কিন্তু বাকি মানুষ আবার কনভার্ট হয়ে গেল। এরপরে বাংলাদেশ তৈরির আগে, মুক্তিযুদ্ধের সময় এবং তারপরে 74 সালে 13.5। ভাবুন, 28 ছিল, 28 থেকে 13.5-এ। এরপরে 80-র দশকে দেখুন 1981 সালে 12.1, ক্রমবর্ধমান, কমছে, একটু একটু করে কমছে। 1991 সালে 10% গিয়ে ঠেকলো। 12% ছিল 80-র দশকে। 90-এর দশকে 10% হিন্দু বাঙালি, বাকি সব কনভার্ট হয়ে গেল, সব বদলে ফেলা হয়েছে। মানে একটা দেশ, সেই দেশে শুধুমাত্র এক সম্প্রদায় থাকবে, আর বাকি সম্প্রদায় তারা সেকেন্ড ক্লাস সিটিজেন, থার্ড ক্লাস সিটিজেন। কেন হে? দেশটা কারোর বাবার নাকি? দেশটা হিন্দুদের, দেশটা বৌদ্ধদের, দেশটা মুসলমানদের, দেশটা জৈনদের, যে দেশটা পারসিকদের, সবার দেশ বাংলাদেশ। 2001 সালে 9.2, 10 থেকে 9 নামলো। 2011 সালে 8.4। এরপরে আর জনসংখ্যা বা আদমশুমারি কাউন্টই হয়নি। 8%, সেটা কমে এখন বলছে 7%। এই 7% মানুষকে প্রোটেকশন দিতে হবে, কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা কি বলছে একবার শুনবো। নিহার বাবু, আপনাদের এই মুহূর্তে মূলত সবচেয়ে বড় আতঙ্কটা কি একবার যদি বলেন। আসলে আমাদের বলতে এই মুহূর্তে সবচাইতে আমি যেটা বুঝি যে আমরা আতঙ্কে শুধু নয়, আপনি দেখেন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, বর্তমানে যারা আছে, আমরা প্রশাসন থেকে যেখানে যাই, প্রশাসন বর্তমানে স্বাভাবিক অবস্থায়, সেনাবাহিনী কি করবে? একটা বহরে তারা থাকে 20,000 আর বাহিনী থাকে 150 জন, তারাও নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ সর্বস্তরে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে বর্তমান সরকার যে আছে সে সম্পূর্ণ ব্যর্থ। সংখ্যালঘু 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ। না, তারা তো মন্দিরে বলছে যে মাদ্রাসার ছেলেমেয়েরা তারা মন্দির পাহারা দিচ্ছে, তারা কি বলছে? আর্মিরা মন্দির পাহারা দিচ্ছে। কোথায়? আপনি একটি ফটো তুলে তারা চলে যাচ্ছে, আমার মন্দির আমাকে পাহারা দিতে দিন। কেন মন্দির, কেন আমার পাহারা দিয়ে পূজা করতে হবে? মন্দিরে কেন পাহারা লাগবে? তাদের যদি মসজিদে পাহারা না লাগে, বৌদ্ধ প্যারাগোতে কেন পাহারা লাগবে? খ্রিস্টানদের গির্জায় কেন পাহারা লাগবে? হিন্দুদের মন্দিরে কেন পাহারা লাগবে? যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়ে থাকে, আমার প্রশ্ন সেই সব সুশীল সমাজের কাছে যে আমরা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক যদি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে ভাই আপনার মসজিদ তো পাহারা দেওয়া লাগে না। আসলে বর্তমান এমন অবস্থা, এই যে আমার কিছুক্ষণ আগে মসজিদও এখন নিরাপদ নয়, মন্দিরও এখন নিরাপদ নয়, গির্জাও এখন নিরাপদ নয়, বৌদ্ধ মন্দিরও এখন নিরাপদ নয়, মাজারও তারা ভেঙে ফেলছে। মানে বাংলাদেশটা একটা কথা বলুন তো, আমাকে একটা কথা বলুন তো, অনেক দা আমাকে একটা কথা বলুন। আমার তো মাঝে মধ্যে ভয় লাগছে বাংলাদেশ এই নামটা আবার উর্দু দেশ হয়ে যাবে না তো? যেভাবে নাম বদলের হিড়িক হচ্ছে, কোনোদিন একদিন শুনবো যে অনিকদা এখন উর্দু দেশ থেকে বসেছে। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবসে আপনারা যা সেলিব্রেশন করছেন দেখছি, মাঝে মধ্যে মনে হচ্ছে আপনাদের পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হয়েছিল স্বাধীনতার জন্য,
না ভারতের সাথে যুদ্ধ করতে হয়েছিল? মাঝে মধ্যে মনে হচ্ছে ভারতবর্ষ বোধহয় আপনাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল, ইন্দিরা গান্ধী বোধহয় সবচেয়ে বড় শত্রু হয়ে গেল আপনাদের, ভারতীয় সেনা যারা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিল তারা বোধহয় সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। এটা কি নতুন বাংলাদেশ বা নতুন আফগানিস্তানে পরিণত হচ্ছে অনিক ভাই? না না, আসলে নতুন বাংলাদেশ নাই, এটা আসলে কি ওনাদের আস্ফালন আর কি। যে কিছু কিছু মানুষ এখন আস্ফালন, ওনারা ওনাদের মনে করছেন যে ওনাদের ক্ষমতা পেয়ে গেছেন, এখন কেউ কোনো কিছু বলছে না, গভর্নমেন্ট কোনো কিছু বলছে না, প্রশাসনও অনেক দেরিতে আসছে, তো তারা মনে করতেছে যে আসলে আমরা একটা মানে সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছি, তো আমি একবার এই কেটে খেয়ে ফেলবো আর কি, এই ধরনের একটা সিচুয়েশন মানে তারা মানে ভাবতে চাচ্ছে। আর উর্দুপন্থীদের যে কথা বললেন, তো এই উর্দুপন্থী জনগণ যারা আসলে লাফাচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো, সেটা আসলে আমরা আসলে যে বাঙালি সত্তা যে জন্ম হলো, যে 52 যে ভাষা আন্দোলন, যারা শহীদ হয়েছেন, রফিক, সালাম, বরকত, জব্বার, যারা শহীদ হয়েছেন, আসলে তাদের সাথে এটা একটা মানে মানে প্রহাস করার মতো একটা বিষয় হয়ে গিয়েছে। এবং মানে আমি নিজে একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে আমি আসলে লজ্জিত, আমি বিব্রত যে এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে কেন হবে। শুধু আপনি লজ্জিত হয়ে লাভ নেই, আপনি লজ্জিত হয়ে লাভ নেই, গোটা পৃথিবীর যারা বাঙালিরা রয়েছে তাদেরকে আমি দেখাতে চাই এরপর যে কি ভয়ঙ্কর প্রবণতা, কি ভয়ঙ্কর প্রবণতা বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশে নাকি দুর্গাপুজো করতে দেবে না, বাংলাদেশে মন্দিরে ফতোয়া জারি হচ্ছে, দুর্গাপুজো করতে গেলে টাকা নেওয়া হবে। এবার নাম পরিবর্তন, আমার তো মাঝে মধ্যে ভয় লাগছে বাংলাদেশের নাম না এবার উর্দু দেশ করে দেওয়া হয়। মোহাম্মদ ইউনুস হয়তো একদিন সকালবেলা বললেন আমাকে আমেরিকা বলেছে আজকে থেকে বাংলাদেশের নাম উর্দু দেশ, আজকে থেকে আমরা সবাই পাকিস্তানি। ভয় লাগছে আমার এইসব সমস্ত কিছু দেখে। বাংলাদেশের মানুষও রেগে যাচ্ছে। একবার দেখবো নাম পরিবর্তন, সেই নাম পরিবর্তনের জন্য কতটা ভয়ঙ্কর ভাবে এখন ক্যাম্পেইন শুরু হচ্ছে বাংলাদেশে। দেখি একবার। আশেপাশে গ্রামের নামগুলো আমি জানি না, আলেমরা এখানে আছেন। শেষের পুর থাকবে, আগে হয়তো মোহাম্মদপুর, না হলে আহমদপুর, যে কোনো একটা লাগানো উচিত। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নাম বদল শুধু নয়। আপনারা বলছেন না যে বাংলাদেশ খুব ভালো আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষকে আমি বলছি এই মুহূর্তে, গোটা বাংলাদেশের মানুষ যারা আমাকে দেখছেন, যারা গোটা পৃথিবী থেকে জবাব চায় বাংলাদেশের, তাদেরকে বলছি ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক সংখ্যালঘু সংখ্যাগুরু তাদের শত্রু নয়, ময়ূককে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনারা বাংলাদেশে থেকে আটকান। বাংলাদেশ মোহাম্মদ ইউনুস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে। আমেরিকা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। আজ মোহাম্মদ ইউনুস স্ট্যান্ড আপ সিট ডাউন হচ্ছেন, কাল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ওঠো বসো। সেন্ট মার্টিনস আইল্যান্ডে আপনারা যেতে পারেন না, মাওয়া ঘাটে রাত্রে যেতে পারেন না, এরপরে মাওয়া ঘাটটাও হয়তো আমেরিকানদের দিয়ে দেবে। জাতীয় সঙ্গীত বদলে ফেলার কথা বলা হচ্ছে। দেখুন, জাতীয় সঙ্গীত আপনাদের বদলে ফেলবেন আপনারা কি তৈরি করতে চান? নতুন আফগানিস্তান তৈরি করতে চান বাংলাদেশকে? দেখুন, এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব।